সিদ্ধার্থ এমন এক মেয়েকে ভালোবাসতো যার ছিল ভুলে যাওয়ার রোগ। আগের দিন সে কার সাথে কথা বলেছে, কার সাথে মিশেছে, তা পরদিন সে বেমালুম ভুলে যেত। তারপরেও সিদ্ধার্থ তাকে ভালোবেসে যায় আর প্রতিনিয়ত নতুন করে বাঁচতে শিখায়। আর একটা সময় মেয়েটিও যখন তাকে ভালোবেসে ফেলে, তখনই তার সামনে এসে হাজির হয় তার অতীতের বয়ফ্রেন্ড। এবার সে কি করবে? এই দুজনের মধ্যে সে কাকে বেছে নিবে? এই ত্রিকোণ প্রেমের শেষটাই বা কেমন হতে চলেছে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প কাঁধাল রিসেট রিপিটে। শুরুতেই আমাদের আদিতি নামের একটা মেয়েকে দেখানো হয়, যে বর্তমানে দেশের বাইরে ছিল। সে একা একাই রাস্তা দিয়ে হাঁটছিল আর কেন যেন খুব কান্না করছিল। আমরা দেখতে পাই তার পরনে রয়েছে বিয়ের শাড়ি। তার সাথে কি এমন হয়েছে যে সে এই অবস্থায় রাস্তায় কান্না করতে করতে হাঁটছে? এসব তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। তো কান্না করতে করতে সে একটা জায়গায় এসে বসে। এরপর ফোন বের করে তার বাবাকে কল দেয়। সে ভেবেছিল ফোন তার বাবা ধরবে, কিন্তু না, ফোন তো অন্য কেউ রিসিভ করে। অনেকবার অপর পাশের ব্যক্তিকে অনুরোধ করে তার বাবাকে ফোন দেওয়ার জন্য, কিন্তু সে তো ফোন দেয় না, উল্টো ফোনটা কেটে দেয়। আদিতি কি করবে কিছুই বুঝতে পারে না। আর তখনই সে দেখতে পায় রাস্তার পাশে একজন ভিক্ষুক বসে আছে। সে তখন সেই ভিক্ষুকের সামনে গিয়ে নিজের স্বর্ণ গয়না, ফোন ব্যাগ সবকিছু দিয়ে দেয়। এরপর সেখান থেকে একটা পাহাড়ের চূড়ায় চলে আসে। সেখানে সে আদিতি বলে, মা, আমাকে ক্ষমা করে দিও, যা কিছু হয়েছে আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি আর পেরে উঠছি না, আমার কাছে এখন কেউ নেই, তুমিও নেই। এই বলেই সে পাহাড় থেকে ঝাঁপ দেয়। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের 2 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। আদিতি বেশ রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল। তখন দেখা যায় তার পেছন পেছন একটা ছেলেও যাচ্ছে। আদিতি যেখানে যেখানে যাচ্ছিল ছেলেটাও ঠিক সেখানে সেখানে যেতে থাকে। আদিতি তখন এই ব্যাপারটা খেয়াল করে, কিন্তু সে কিছুই বলে না, ইগনোর করে যায়। এরপরই সে একটা জায়গায় আসে। সেখানে সে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল। আর তখন সেই ছেলেটাও সেখানে এসে হাজির হয় আর আদিতির সাথে পিয়ানো বাজাতে থাকে। একটু পরই আদিতি পিয়ানো বাজাচ্ছিল আর সেই ছেলেটা তার ভিডিও রেকর্ড করছিল। যাক, এরপর আদিতি বাড়িতে চলে আসে। সে তখন খেয়াল করে সেই ছেলেটা বাইরে ঠান্ডার মধ্যে বসে কাজ করছিল। তখনই আদিতি তাকে ঘরে এসে ঘুমাতে বলে। আর এখানে আমরা ছেলেটার নাম জানতে পারি, তার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ তখন ঘরে এসে একটু স্বস্তি পায় আর আদিতি তাকে জুস খেতে দেয়। এরপর তারা দুজন আলাদাভাবে ঘুমিয়ে পড়ে। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না? দৃশ্য চলে যায় পরের দিন। সকাল হতেই আদিতি ঘুম থেকে উঠে অনেক জোরে একটা চিৎকার দেয়। সে বাইরে এসে সিদ্ধার্থকে দেখে আর তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। আদিতি তখন নিজের হাতে একটা লাঠি উঠিয়ে সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, কে সে? সিদ্ধার্থ তখন বলতে থাকে, আদিতি, একটু শান্ত হও। আদিতি জিজ্ঞেস করে, আমি এখন কোথায় আছি? সিদ্ধার্থ বলে, আমরা এখন স্কটল্যান্ডে আছি। এ কথা শুনে আদিতি জিজ্ঞেস করে, আমি এখানে কি করছি? সিদ্ধার্থ তখন আদিতিকে বলে, তুমি আগে আমার কথা শোনো। তুমি মিউজিক ভালোবাসো আর স্কটল্যান্ডে একটা মিউজিক কম্পিটিশন ছিল, তুমি সেটা অ্যাটেন্ড করতেই চেয়েছিলে, কিন্তু তোমার বাবা সেটা অ্যালাউ করেনি। তাই আমরা এখানে তার পারমিশন ছাড়াই চলে এসেছি। কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম তখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আদিতি বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি, তাই তো? কিন্তু না, আমি তো এটা বিশ্বাস করি না। সিদ্ধার্থ বলে, এটাই সত্যি। তারা দুজন কথা বলছিল এসব নিয়ে। তখনই সেখানে পল নামের একজন ডাক্তার চলে আসে। পল আদিতিকে বলে, সিদ্ধার্থ তোমাকে যা বলেছে সবকিছু সত্যি। আর আমি একজন ইন্ডিয়ান, কিন্তু বর্তমানে আমি স্কটল্যান্ডে থাকি আর এখন আমি এখানকার ডক্টর। আর আমি বলছি, তুমি অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়াতে ভুগছ। এই রোগে মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে একটা নতুন জন্ম নিয়ে। অর্থাৎ তুমি আগের দিন যা যা করেছো, যা যা দেখেছো, তার সবকিছু তুমি ভুলে যাবে। পরের দিন তুমি ঘুম থেকে উঠবে আর তোমার এমন মনে হবে যে তুমি এই নতুন জন্ম নিয়েছো। তুমি আগের দিন কার সাথে কি করেছো বা কোথায় কোথায় গিয়েছো সবকিছু ভুলে যাবে। আদিতি বলে, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব? পল বলে, বিশ্বাস না করতে পারলে তুমি আমাকে বলো যে কালকে সারাদিন তুমি কি করেছো। তোমার কি কোনো কিছু মনে আছে? আদিতিও তখন চিন্তা করে দেখে, তাই তো, তার তো কিছুই মনে নেই। তাই সে এই কথা পলকে জানালে পল বলে, হ্যাঁ, এটাই তোমার অসুখ। তুমি তোমার জীবনের শেষ 2-3 বছরের কিছুই মনে করতে পারছো না, তাই তো? পলের পর বলে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি এখনই তোমার বাবাকে ফোন দাও। আর সে একটা ফোন দিলেই দেখে নাম্বারটা অফ। পল বলে, নাম্বার অফ কারণ তোমার বাবা 3 বছর আগে এই নাম্বার পরিবর্তন করে ফেলেছে। এরপর সে আদিতিকে তার বাবার নতুন নাম্বার দেয়। আর আজ এই নাম্বারে ফোন দিলে দেখা যায় ঠিকই তার মা ফোন ধরে, কিন্তু আবারও সে তাকে অপমান করে ফোন কেটে দেয়। পল বলে, আমরা এটা আগে থেকেই জানতাম,
কারণ তুমি প্রতিদিন একই কাজ করো। আদিতি জিজ্ঞেস করে, কিন্তু আমি কেন বাড়ি থেকে পালিয়েছিলাম? পল বলে, তুমি সিদ্ধার্থকে ভালোবেসে বাড়ি ফেলে পালিয়ে এসেছো। সিদ্ধার্থ তখন হাতে রিং দেখায়, যেটা আদিতি তাকে দিয়েছিল। কিন্তু আজ আদিতি এখনো এটা বিশ্বাস করতে পারছিল না যে সে সিদ্ধার্থের জন্য নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে। ডাক্তার পল তখন সিদ্ধার্থকে আদিতির খেয়াল রাখতে বলে আর সেখান থেকে চলে যায়। সিদ্ধার্থ তখন আদিতিকে বলে, তুমি ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। এই কথা শুনে আদিতি চুপচাপ ঘরে চলে যায়। ঠিক তখনই পল এসে সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, কি আমি কি ঠিকমতো অ্যাক্টিং করেছি? সে কি বুঝতে পারবে আমি যে আসল ডাক্তার নয়? সিদ্ধার্থ বলে, আপনি খুব ওভার অ্যাক্টিং করেছেন। পল এসব শুনে বলতে থাকে, তাহলে আমি আর কি করব? আমি তো কোনো ডাক্তার নই, আমি একটা ডিপার্টমেন্টাল স্টোর চালাই। এটা বলেই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। কিন্তু এর পরের দিন আবারও আদিতির একই সমস্যা হয়, আর আবারও পল ডাক্তার সেজে আদিতিকে সব কথা খুলে বলে। এভাবেই দিনের পর দিন যেতে থাকে। সিদ্ধার্থ আদিতির খুব খেয়াল রাখত, সে সব সময় আদিতির পাশে থাকতো। এরপর একদিন সিদ্ধার্থ আর আদিতি গাড়ি দিয়ে যাচ্ছিল। তখন আদিতি গাড়ি থামাতে বলে, কারণ তার পানির পিপাসা পেয়েছে। এরপরে আদিতি একটা স্টোরে যায় পানি খেতে। তখনই সে দেখে পল সেখানে কাজ করে। এটা দেখে আদিতি অবাক হয়ে যায় যে সে তো ডাক্তার, তাহলে এখানে কি করছে? আর পলও তো সেখানে তাকে দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সিদ্ধার্থ তখন তাকে বলে, তোমার পালানোর কি দরকার আছে? আজকে যদি আদিতি তোমাকে দেখে ফেলে, তুমি কোনো একটা বাহানা করে দিও, কারণ কালকে সে সবকিছু ভুলে যাবে। পল তবুও সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু আদিতি তখন তার সামনে চলে আসে। আদিতি তাকে জিজ্ঞেস করে, আপনি তো ডাক্তার, তাহলে এখানে জব করছেন কেন? পল তখন বলে, ও আপনি হয়তো আমার যমজ ভাই ডাক্তার পলের কথা জিজ্ঞেস করছেন। আসলে সে আমার যমজ ভাই। আদিতি তখন জিজ্ঞেস করে, কিন্তু আপনাদের দুজনের জামা কাপড় তো একই। পল তখন আবারও মিথ্যা কথা বলে আর আদিতিকে বুঝিয়ে দেয় যে সে আর পল আলাদা। আদিতিও তখন এই ব্যাপার নিয়ে আর বেশি একটা কথা বলে না। সেদিন রাতের বেলায় পল আসে সিদ্ধার্থের সাথে দেখা করতে। সে আবারও সিদ্ধার্থকে জিজ্ঞেস করে তার অ্যাক্টিং কেমন ছিল। সিদ্ধার্থ বলে, খুবই ওভার অ্যাক্টিং ছিল। এরপর পল সিদ্ধার্থকে বলে, যেহেতু আদিতি ঘুমাচ্ছে তাহলে তাকে ঘুমাতে দাও, তাকে ডিস্টার্ব করো না, আর তুমি আমার সাথে আসো। এরপর ঘরে গিয়ে পল সিদ্ধার্থকে বলে, আমি হাজারো লাভ স্টোরি দেখেছি, কিন্তু তোমার লাভ স্টোরি একটু আলাদা। আমি যখনই তোমাদের দুজনকে দেখি খুবই অবাক হই। তখনই সিদ্ধার্থ পলকে একটা অবাক করার মতো কথা বলে। সিদ্ধার্থ বলে, আমরা দুজন কখনোই একে অপরকে ভালোবাসিনি। আসলে আমি শুধু আদিতিকে ভালোবাসতাম, সে আমাকে কখনোই ভালোবাসতো না। এই কথা শুনে পল অবাক হয়ে যায় যে যদি সে তোমাকে ভালো নাই বাসে, তাহলে সে তোমার জন্য কেন পালিয়ে এসেছে। এখান থেকে আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় প্রতিদিন সকালবেলা আদিতির অ্যাপার্টমেন্টের সামনে রেডিও বাজলে সেই শব্দে তার ঘুম ভাঙে। এরপর আদিতি রেডি হয়ে অফিসের দিকে যেতে থাকে। তখন সিদ্ধার্থ তার পেছন পেছন যায়। তখন দেখা যায় সিদ্ধার্থ আদিতির অফিসেই কাজ করে। আদিতি অফিসে গেলে তার কলিগ তাকে বলে, প্রতিদিনের মতো তুমি আজকেও একেবারে সময় মতো এসেছো। আদিতি বলে, এটার জন্য আমাদের বাসার সামনে দোকানদার আঙ্কেলকে ধন্যবাদ দেওয়া উচিত। তার রেডিওর সাথে প্রতিদিন আমি ঘুম থেকে উঠি। এরপর সে দেখে অফিসে তার জায়গা পুরো পরিষ্কার হয়ে আছে। এটা দেখে সে সেখানে থাকা সুইপার আন্টিকে ধন্যবাদ দেয়, কিন্তু দেখা যায় সিদ্ধার্থ এই সবকিছু পরিষ্কার করে রেখেছে। এরপর আদিতির বাবা আদিতিকে ফোন করে আর জিজ্ঞেস করে সে এতক্ষণ তার ফোন ধরছিল না কেন। আদিতি বলে, আমি অফিসের দিকে আসছিলাম, তাই রাস্তায় ফোন ধরিনি। আদিতির বাবা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি অফিসে আছো, নাকি আবারও সেই নাচ গান এসব করছো? আদিতি বলে, বাবা আমি সত্যিই অফিসে আছি। তখন তার বাবা তাকে বলে, তোমার জব করার কি দরকার? আমাদের তো অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে। তাহলে? আদিতি বলে, তেমন কিছু না, আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই। আদিতির বাবা তখন তাকে কিছু বলতে যাবে, সেই সময় আদিতি তাকে বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না। এই বলে সে তার বাবাকে ভিডিও কল দেয়। এরপর এক এক করে তার সব কলিগের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আদিতির বাবার সাথে কথা বলার পর আদিতি কাজে বসে যায়। তখনই হারি নামের একটা ছেলে আদিতিকে ফোন করে আর তার সাথে দেখা করতে বলে। কাজ শেষে আদিতি একটা মিউজিক ব্যান্ডের সাথে দেখা করতে যায়। সিদ্ধার্থ তখনও তাকে ফলো করতে করতে সেখানে চলে যায়। এখানে আমাদের হারিকে দেখানো হয়। এই হারি আসলে একজন মিউজিক ব্যান্ডের সদস্য, আর আদিতিও সেখানে সবসময় মিউজিক প্র্যাকটিস করত। হারি আর আদিতি একে অপরকে অনেক ভালোবাসে।
এই কথাটা সিদ্ধার্থ জানে। সিদ্ধার্থ সব সময় দূর থেকে আদিতিকে দেখত, কিন্তু কখনো তার সাথে কথা বলতো না, দূর থেকেই ভালোবেসে যেত। আর আদিতিও কখনো তাকে নোটিস করেনি। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। এরপর একদিন হারি সবাইকে বলে সামনে একটা মিউজিক কম্পিটিশন আছে আর তাদের ব্যান্ড সেখানে পার্টিসিপেট করবে। সবাই এই কথা শুনে বলে এটা তো নর্মাল, তাহলে সে এত খুশি কেন? হারি বলে একবার যদি আমরা সেই কম্পিটিশনে জিতে যাই তাহলে আমাদের ব্যান্ড পুরো দুনিয়ায় ফেমাস হয়ে যাবে আর আমাদের সবার জীবন একেবারে সেট হয়ে যাবে। এই কথা শুনে সবাই অনেক খুশি ছিল, কিন্তু আদিতির ছিল একটু মন খারাপ। এই কথাগুলো আবার বাইরে দাঁড়িয়ে সিদ্ধার্থ শুনছিল। সবাই চলে যাওয়ার পর হারি আদিতিকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, তার মন খারাপ কেন। আদিতি তখন হারিকে বলে কম্পিটিশন ঠিক আছে, কিন্তু আমি কখনোই বিদেশে সেটেল হতে পারবো না। আসলে এই কম্পিটিশনটা ছিল বিদেশে, তাই সেই কথা বলতে থাকে। হারি তখন বলে একজন স্ত্রীর সেখানেই থাকা উচিত যেখানে তার স্বামী থাকে, তাই না? এই কথা শুনে আদিতি একটু লজ্জা পেয়ে যায়। আর তখন হারি তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? আদিতি বলে অবশ্যই না। আর তখনই তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখান থেকে দৃশ্য আসে বর্তমানে। পল সিদ্ধার্থকে বলে আমি কিছুই বুঝতে পারছি না, ওই ছেলেটা আদিতিকে জড়িয়ে ধরেছে, তারপর বলেছে সে তার হাজবেন্ড। আসলে ছেলেটাকে? সিদ্ধার্থ বলে সে আদিতির ভালোবাসা। পল জিজ্ঞেস করে তাহলে তুমি কে? তুমি কি তার লাভারের অ্যাক্টিং করছো? সিদ্ধার্থ বলে কাউকে ভালোবাসা মানে এই না যে অপর মানুষটাও আমাকে ভালোবাসবে। অপরজনের সত্যিটা মেনে নিয়ে কাউকে ভালোবাসাই হলো সত্যিকারের ভালোবাসা। পল তখন বলে তুমি অনেক সুন্দর কথা বলেছ, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো প্লিজ। তখন সিদ্ধার্থ বলতে থাকে যে হারি ইউকে থেকে এসেছিল, সে মিউজিক অনেক ভালোবাসতো, যেমন আদিতি মিউজিক ভালোবাসতো তেমন। মিউজিকের মাধ্যমেই তারা দুজন একসাথে হয়। এরপর সে বলতে থাকে সে আদিতিকে 10 বছর ধরে চেনে। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় অতীতে। আমাদের ছোট সিদ্ধার্থকে দেখানো হয় সিদ্ধার্থের বাবা অনেক আগেই মারা গেছে, তার কাছে শুধু তার মা আছে। তার মা স্কুলে ছোট বাচ্চাদের মিউজিক শেখাতো। সিদ্ধার্থ ছোট থেকেই মিউজিকের ব্যাপারে অনেক কিছু বুঝতো, তাই তার মা তাকে বলে সে যেন মিউজিক নিয়েই তার ভবিষ্যৎ চিন্তা করে। কিন্তু সিদ্ধার্থ তার মাকে সাফ জানিয়ে দেয় যে তার মিউজিকে কোনো ইন্টারেস্ট নেই। তখনই আদিতির বাবা আদিতিকে নিয়ে সেখানে আসে। আদিতির বাবা তাকে সিদ্ধার্থের মায়ের মিউজিক ক্লাসে ভর্তি করাতে চেয়েছিল। তখনই তারা দেখে আদিতি সেখানে নেই। একটু খোঁজ করার পরই দেখা যায় আদিতি আকাশের দিকে তাকিয়ে নিজে নিজেই কথা বলছে। তার বাবা তখন সিদ্ধার্থের মাকে বলে আদিতির ছোটবেলাতেই তার মা মারা গেছে, আর সেভাবে তার মা হয়তো আকাশে আছে, তাই সে সব সময় আকাশের দিকেই তাকিয়ে থাকে আর একা একাই কথা বলে। এখানে সিদ্ধার্থ আদিতিকে প্রথমবার দেখে। এখান থেকে দৃশ্য আসে বর্তমানে। পল সিদ্ধার্থকে বলে তুমি বলেছ আদিতির মা অনেক আগেই মারা গেছে, তাহলে সে এখন প্রতিদিন যার সাথে ফোনে কথা বলে সে কে? সিদ্ধার্থ বলে যদি তার মা বেঁচে থাকতো তাহলে সে এখানে থাকতো কেন? তার মা কখনোই তাকে আমাদের ওখানে রেখে যেতেন না, আর আদিতি এত ভুল সিদ্ধান্ত কখনোই নিত না। পল বলে আমি এখনো বুঝতে পারিনি তুমি কি বলছো। সিদ্ধার্থ বলে আসলে তিনি আদিতির সৎ মা ছিলেন, আদিতির বাবার দ্বিতীয় স্ত্রী। তাই তো আদিতি আমার মায়ের ক্লাসে যোগ দিয়েছিল যাতে তার মিউজিকের দিকে ফোকাস চলে আসে আর অন্য সবকিছু সে ভুলে যায়, তাহলে সে একটু ভালো থাকতে পারবে। তো এখানে আমাদের দেখানো হয় সিদ্ধার্থ ছোটবেলা থেকে আদিতিকে অনেক বেশি পছন্দ করত, তাকে সব সময় দেখত, তার অনেক খেয়াল রাখত। এভাবেই দিন যেতে থাকে। আদিতি যেই স্কুলে পড়তো সিদ্ধার্থ তার মায়ের সাথে কথা বলে সেই স্কুলেই নিজের অ্যাডমিশন করিয়ে নেয়। আদিতির কারণে সিদ্ধার্থ এখন নিজেও কিছু কিছু মিউজিকের প্রতি ইন্টারেস্ট দেখাতে থাকে। একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে তার বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়ে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তখনই সে দেখতে পায় ঘরের ভেতরে ডাক্তার, আর একটু এগোলেই সে দেখতে পায় তার মাথায় আঘাতের চিহ্ন। তার মা বসে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তার মা বলে তেমন কিছু হয়নি, তুমি আমার জন্য একটা গান গাও। সিদ্ধার্থ তখন কিছু না বলেই পিয়ানো বাজাতে থাকে, আর দেখা যায় তার পিয়ানো বাজানো শুনতে শুনতে তার মা সেখানেই মারা যায়। এখান থেকে কাহিনী আসে বর্তমানে। সিদ্ধার্থ পলকে বলে ওই দিন থেকে আদিতি আমার সব কিছু ছিল, কারণ আমার আপন বলতে আর কেউ ছিল না। সে আদিতিকে সব জায়গায় ফলো করতে থাকে। তবে এখানে আমাদের এটা বলা হয় না সিদ্ধার্থের মায়ের মাথায় আঘাত কিভাবে লেগেছিল। যাক, এরপর দেখা যায় আদিতি আর তার টিম যখন স্কটল্যান্ডের জন্য ইন্টারভিউ দিতে যায় সিদ্ধার্থ সেখানে চলে যায়। সিদ্ধার্থের একজন বন্ধু তাকে বলে আদিতিকে এখান থেকে সাপোর্ট করা খুব কম হয়ে যাচ্ছিল, যার কারণে তুমি এখন তার পেছন পেছনে স্কটল্যান্ড চলে যাচ্ছ। সিদ্ধার্থ তার উত্তরে কিছুই বলে না। এরপর একদিন আদিতি অফিসে ছিল, তখনই তার বস তাকে অফিসে ডাকে। সেও বসের রুমে যায় আর দেখে তার বাবা আগে থেকেই সেখানে বসে আছে।
আদিতির বস তখন তাকে জিজ্ঞেস করে, তোমাদের কোম্পানি ব্যান্ড সবকিছু তো খুব ভালো, তাহলে তুমি আমার এখানে জব করো কেন? আদিতির বাবা তখন বলে সে সবসময় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। তখনই আদিতির বসের ফোন আসে, তাই সে সেখান থেকে চলে যায়। আদিতির বাবা তখন তাকে বলে, আমি তোমাকে একটা ছেলের ছবি পাঠাবো, তুমি সেই ছেলের সাথে দেখা করবে। আদিতি বলে, কিন্তু সামনের সপ্তাহে আমার কম্পিটিশন আছে, এসব আমি পারবো না। তখন তার বাবা বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি জানি তোমার জন্য কোনটা ভালো হবে, তাই যা বলছি সেটা করো। আর একটা কথা, তোমার যদি সময় লাগে তুমি আরো 2 সপ্তাহ সময় নাও, কিন্তু তবুও তোমাকে সেখানে আসতেই হবে। তুমি সেই ছেলেকে অবশ্যই পছন্দ করবে যদি তুমি তার ছবি দেখো। এটা বলে আদিতির বাবা সেখান থেকে চলে যায়। আদিতি তখন হারির সাথে দেখা করতে যায়। সে হারিকে বলে, আমি আমার বাবাকে বলে যেতে চাই, কারণ আমার মনে হচ্ছে বাবাকে না বলে গেলে সে খুব কষ্ট পাবেন। কিন্তু হারি তাকে বলে, তুমি তো জানো তোমার বাবাকে বললে সে তোমাকে কখনোই যেতে দেবে না, আর এটাতে কোনো দোষ নেই। আমরা যা করছি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই করছি, এখানে তোমার বাবার কোনো ভূমিকা থাকতে পারে না। সামনের শুক্রবার আমাদের ফ্লাইট, তাই প্লিজ চলে এসো, তোমাকে আসতেই হবে। পরের দৃশ্যে দেখা যায় আদিতি তার ঘরে ছিল। তখন সে জানতে পারে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে, আর আদিতি যদি বিয়ে করতে মানা করে সে তার বাবার মরা মুখ দেখবে। এসব শুনে আদিতির খুব রাগ হয়। তখনই দেখা যায় সকাল থেকে সিদ্ধার্থ আর তার বন্ধু আদিতির ঘরের সামনে বসেছিল, কিন্তু আজকে আদিতি ঘর থেকে বের হয় না। সিদ্ধার্থ তার বন্ধুকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, কিন্তু তার বন্ধু বলে, আমার খিদে পেয়েছে, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর থেকে সিদ্ধার্থ প্রতিদিন আদিতির বাড়ির নিচে গিয়ে বসে থাকতো, কিন্তু সে আর আদিতিকে দেখতে পায় না। কাহিনী এখান থেকে বর্তমানে আসে। পল বলে, মনে হচ্ছে আদিতি হারির সাথে বিদেশে চলে গেছে। সিদ্ধার্থ বলে, না, এমন কিছুই না। আবার আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। দেখা যায় একদিন সিদ্ধার্থ ব্যর্থ হয়ে আবারও আদিতির বাড়ির সামনে থেকে ফিরে যাচ্ছিল। তখনই সে দেখে আদিতি ট্যাক্সি থেকে বউ সেজে নামছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। এদিকে আদিতি তাড়াতাড়ি নিজের ঘরে আসে। তখনই তার বাবার কিছু লোক আদিতির বাড়ির সামনে চলে আসে আর বলতে থাকে, আমাদের ভেতরে একবার চেক করতেই হবে। কিন্তু গার্ড তাদের ঢুকতে দিচ্ছিল না। তখন তারা জোর জবরদস্তি করে ভেতরে ঢুকে যায়, আর সেই সময় আদিতি পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসে। সিদ্ধার্থ তাকে দেখে অবাক হয়ে যায়। সে তখন আদিতির পিছু করছিল। তখনই আদিতি তাকে হাত দিয়ে ইশারা দেয় থামতে। সিদ্ধার্থ থামলে আদিতি বলে, আপনি কি আমাকে রাইড দিতে পারবেন? প্লিজ আমাকে সাহায্য করুন, আমার সাহায্যের খুব প্রয়োজন। সিদ্ধার্থ প্রথমে কিছু একটা ভাবে, পরে আবার আদিতিকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? আদিতি বলে, আমি এয়ারপোর্টে যাব। এরপর সিদ্ধার্থ তাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসে। আদিতি তখন সিদ্ধার্থকে তার হাত থেকে সে আংটিটা খুলে দেয় আর বলে, আমার কাছে এই মুহূর্তে অন্য কিচ্ছু নেই, আপনি এটা রেখে দিন। এই বলে সে এয়ারপোর্টের ভেতর চলে যায়। তখন সিদ্ধার্থ কিছুক্ষণ আদিতির দিকেই তাকিয়ে থাকে। এরপর সে তার বন্ধুকে ফোন করে বলে, তাড়াতাড়ি আমার জন্য পাসপোর্ট আর ভিসা নিয়ে এসো, আমি এখন স্কটল্যান্ডে যাব। তার বন্ধু এই কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু সিদ্ধার্থ বলে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি আমার জন্য ভিসা আর পাসপোর্ট নিয়ে এসো। কিছুক্ষণ পরই দেখা যায় সিদ্ধার্থের বন্ধু তার জন্য ভিসা আর পাসপোর্ট নিয়ে হাজির হয়। তখন সিদ্ধার্থ তাকে বিদায় জানিয়ে স্কটল্যান্ডে চলে যায়। এদিকে আদিতি স্কটল্যান্ডে পৌঁছে তাড়াতাড়ি কম্পিটিশনের জায়গায় চলে আসে। কিন্তু সিকিউরিটি গার্ড জানায়, আপনাদের টিম এখানে চলে এসেছে, কিন্তু আপনার নাম এখানে কোথাও নেই। আদিতি বলে, আমি কি তাদের সাথে একবার দেখা করতে পারি? গার্ড তখন তাকে অনুমতি দিয়ে দেয়। তখনই আদিতির পেছন পেছন সিদ্ধার্থ আসে। সে গার্ডকে আদিতির নাম বললে সে তাকেও ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। আদিতি তো খুব খুশি হয়ে রুমের দিকে আসছিল। হঠাৎ করেই সে দেখে হারি অন্য একটা মেয়ের সাথে রোম্যান্স করছে, অর্থাৎ হারি আসলে তেমন সুবিধার ছেলে না। এদিকে এই জিনিসটা সিদ্ধার্থ লক্ষ্য করে। আদিতি কিছুক্ষণ ইমোশনাল হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু এরপর সে আর ভেতরে না গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম, যেখানে আদিতি কান্না করছিল। আদিতি কান্না করতে করতে যেখানে যেখানে গিয়েছিল সিদ্ধার্থ তার পেছন পেছন সেখানে সেখানে গিয়েছিল। আর যখন আদিতি পাহাড় থেকে লাফ দেয় তখন সিদ্ধার্থ তার পেছনে লাফ দেয়। আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হলো তারা দুজনেই উপর থেকে সোজা পলের টেন্টের উপর পড়ে, যার কারণে তাদের দুজনেরই বেশি কিছু হয় না। পল তখন বলে, দুজন আমার টেন্টের উপর এসে পড়েছ, তাই তোমাদের উপর দয়া করে আমি তোমাদের থাকতে দিয়েছি। আদিতির নকল ডাক্তার হয়েছি। এরপর আমাদের আদিতি আর সিদ্ধার্থের ওই ঘটনার পরের দিনের দৃশ্য দেখানো হয়। সিদ্ধার্থের জ্ঞান ফিরে আসে আদিতির চিৎকার শুনে। সে দৌড়াতে দৌড়াতে আইসিইউর ভেতরে যায়, আর যে দেখে আদিতি খুব জোরে জোরে চিৎকার করছে আর সবাইকে জিজ্ঞেস করছে সে কোথায়। তখনই সিদ্ধার্থ এসে আদিতিকে বলে, তুমি একটু শান্ত হও। আদিতি সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, তুমি আমার নাম জানলে কিভাবে? সিদ্ধার্থ তাকে বলে, তোমার মনে নেই, হারি তোমাকে এখানে আসতে বলেছিল কম্পিটিশনের জন্য। আদিতি তখন জিজ্ঞেস করে, হারিকে? আর আমার বাবা কোথায়? সিদ্ধার্থ বলে, তুমি এখানে তোমার বাবার ইচ্ছের বিরুদ্ধে এসেছো, তা আবার নিজের বিয়ে ভেঙে।
আদিতি এই কথা শুনে বলে, তার মানে আমি আমার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে এখানে এসেছি? সিদ্ধার্থ বলে, হ্যাঁ, আর তুমি যার জন্য সবকিছু ছেড়ে এসেছো সে হারি তোমাকে ধোকা দিয়েছে। তোমার বাবা তোমার সাথে কথা বলতে চাইছিল না, সবকিছু নিয়ে তুমি খুব বিরক্ত ছিলে, যার কারণে তুমি পাহাড় থেকে লাফ দিয়েছ। আদিতি তো এই সবকিছু বিশ্বাসই করতে পারছিল না। সে শুধু বলছিল আমার মরে যাওয়া উচিত। কিন্তু তখন সিদ্ধার্থ তাকে সামলে নেয়। তবে সিদ্ধার্থকে জানানো হয় আদিতির একটা সার্জারি করা দরকার, তবে তার পরিবারের কারো অ্যাপ্রুভাল ছাড়া তারা কিছুই করতে পারবে না। প্রথমে সিদ্ধার্থ কিচ্ছু বুঝতে পারছিল না। পরে একদিন সে আদিতির সৎ মাকে ফোন দেয় আর আদিতির দুর্ঘটনার ব্যাপারে জানায়। তবে আদিতির সৎ মা সাফ জানিয়ে দেয় যে তাদের আদিতি নামের কোনো মেয়ে নেই। সে এখন বাঁচুক বা মরুক তাদের কিচ্ছু যায় আসে না। এসব শুনে সিদ্ধার্থ আর কিচ্ছু বলতে পারে না। এদিকে আদিতির দিন দিন অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। একদিন সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে তখন সিদ্ধার্থ তাকে আবারও সবকিছু খুলে বলে। তখন আদিতি তাকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে? সিদ্ধার্থ এবার আর তাকে হারির কথা বলে না। সে বলে, তুমি আর আমি পালিয়ে এখানে চলে এসেছিলাম কারণ আমরা একে অপরকে ভালোবাসি। আর তখন থেকেই সিদ্ধার্থ এই মিথ্যাটা চালিয়ে যাচ্ছে প্রতিদিন। এরপর সিদ্ধার্থ পলকে বলে, একবার আদিতি সুস্থ হয়ে যাক, আমি তাকে সবকিছু বলে দিতে রাজি আছি, তবে এখন নয়। পল তখন জিজ্ঞেস করে, তাহলে তখন তোমার কি হবে? সিদ্ধার্থ এই কথা শুনে চুপ করে থাকে। এদিকে আমাদের হারিদের দেখানো হয় যারা মিউজিক কম্পিটিশনের জন্য চলে আসে। যখন তারা গান শুরু করে জাজরা বলে, আপনারা যে গান সাবমিট করেছেন সেখানে ফিমেল ভয়েস একজনের ছিল, তাহলে এখন কি হয়েছে? হারি বলে, আসলে আমাদের সেই মেম্বার অসুস্থ, সে আমাদের সাথে এখানে আসতে পারেনি। জাজরা তখন বলে, কিন্তু আমরা সেই কণ্ঠের কারণেই আপনাদের এখানে গান গাইতে দিয়েছিলাম, আর যেহেতু সে আসেনি তাই আপনারা অন্য একবার চেষ্টা করবেন। এবার আপনাদের আমরা সিলেক্ট করতে পারবো না। এই কথা শুনে বাইরে এসে হারি তো খুব রেগে যায়। সে তার একজন টিম মেম্বারকে বলতে থাকে, এমন মেয়েকে এখানে কেন নিয়ে এসেছো যে গান গাইতেই পারে না? এই কথা শুনেই তো সেই মেয়েটা রেগে যায়। আর এখানে তাদের দুজনের মাঝখানে অনেক ঝগড়া হয়। বাড়িতে এসে হারি বেশ চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না। তখনই আদিতির বাবা হারিকে ফোন করে আর তার পরিচয় দেয় আর বলে, আদিতি তার বিয়ের দিন পালিয়ে গেছে শুধুমাত্র তোমার সাথে থাকার জন্য। আমি জানি মিউজিক তার স্বপ্ন। সে প্রতিদিন তার সৎ মায়ের সাথে ফোনে কথা বলতো, কিন্তু আমি হসপিটালে অসুস্থ তাই আমি কথা বলতে পারিনি। তবে এখন আমি সুস্থ হয়ে গেছি। আমি জানি যেমন আদিতি মিউজিক ভালোবাসে তেমন তুমিও ভালোবাসো। আমি তোমাদের মিউজিকের ব্যাপারে আর কোনোদিন বাধা দিব না। তারপরেও তুমি আদিতিকে নিয়ে ইন্ডিয়া চলে আসো। এ কথা শুনে হারি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আদিতি এখন কোথায়? সে তো আমার সাথে নেই। আদিতির বাবা বলে, আমি তো জানি সে তোমার সাথেই আছে। সে আরো বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি তাকে ইন্ডিয়া ফিরিয়ে আনবে। হারি তখন কিছু বলতে যাবে তার আগেই সে দেখে আদিতির রাস্তা দিয়ে যাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, তাই সে তখনই আদিতির পেছন পেছন যায়। এরপরই সে দেখে আদিতি তার দিকে আসছে। এটা দেখে সে খুশি হয়ে হাত বাড়িয়ে দেয়, কিন্তু দেখা যায় আদিতি তাকে পুরোপুরি ইগনোর করে আর সিদ্ধার্থের কাছে চলে যায়। এটা দেখে হারি অবাক হয়ে যায়। এদিকে সিদ্ধার্থ আর আদিতি ঘরে চলে আসে। আদিতি সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, আমরা কি সত্যিই একে অপরকে ভালোবাসি? সিদ্ধার্থ বলে, তখন আদিতি বলতে থাকে, তাহলে আমাদের মধ্যে কে প্রথমে প্রপোজ করেছিল? সিদ্ধার্থ বলে, তুমি। এই কথা শুনে আদিতি খুবই অবাক হয়। সে বলে, যেহেতু আমরা একে অপরকে ভালোবাসি তার মানে আমাদের নিশ্চয়ই একসাথে অনেক ছবি আছে, আমাকে সেগুলো দেখাও। সিদ্ধার্থ এটা শুনে ভয় পেয়ে যায়। সে আদিতিকে ফোন দিবে, তখনই তাদের দরজায় কলিং বেল বাজে। আদিতি গিয়ে দেখে সেখানে হারি এসে হাজির। হারি তাকে দরজা খুলতে বলে। আদিতিও দরজা খোলে। তখন হারি খুশিতে লাফাতে থাকে, কিন্তু আদিতি চুপচাপ ঘরের ভেতর গিয়ে ঘর থেকে ব্রেড এনে হারিকে দেয়। এটা দেখে হারি অবাক হয়ে যায়। সে দেখে সেখানে সিদ্ধার্থ দাঁড়িয়ে আছে। সে তখন আদিতিকে সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞেস করে। আদিতি জানায়, সিদ্ধার্থ আমার বয়ফ্রেন্ড, আমি আর সে এই ঘরে একসাথে থাকি। এই কথা শুনে হারি একদম অবাক হয়ে যায়। সে বলে, এই ছেলেটা কোথা থেকে এসেছে? তোমার বয়ফ্রেন্ড তো আমি। এই বলে সে নিজের ফোন খুলে তাদের দুজনের অনেকগুলো ছবি দেখায়। সিদ্ধার্থ তখন একদম চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে আদিতি বারবার সিদ্ধার্থকে জিজ্ঞেস করছিল, এই ছেলেটা কি বলছে? তখনই সেখানে পল চলে আসে। পল সিদ্ধার্থকে বলে, তার মানে এটাই সেই ছেলে তাই না? সিদ্ধার্থ বলে, হ্যাঁ এটাই সেই ছেলেটা। পল বলে, আদিতি তুমি চিন্তা করো না, এই ছেলেটাই তোমার আসল বয়ফ্রেন্ড। আদিতি বলতে থাকে, কিন্তু সকালে আপনারা বলেছেন সিদ্ধার্থ আমার বয়ফ্রেন্ড। পল বলে, হ্যাঁ আমি এখন সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। এরপর সে হারিকে বলে, আসলে আদিতি যখন এখানে এসেছিল তখন তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার মেমোরি লস হয়। আজকের কথা সে কাল মনে রাখতে পারে না। আমি একজন ডাক্তার, আমি তার চিকিৎসা করছি। আর আমার সাথে রয়েছে ডাক্তার সিদ্ধার্থ, উনিও একজন ডাক্তার। আমরা এখানে আদিতের ট্রিটমেন্ট করছি।
কিন্তু হারি এসব শুনে বলে, আপনারা মিথ্যা কথা বলছেন, আদিতিকে দেখতে তো সুস্থ মনে হচ্ছে, আমি তাকে এখনই এখান থেকে নিয়ে যাব। কিন্তু পল তাকে এত ভয় দেখায় যে বেচারা রুম থেকে বেরিয়ে যায়। সবাই বের হয়ে যাওয়ার পর আদিতি পলকে বলে যে আমার খুব অস্বস্তিকর লাগছে সবকিছু, আমি বুঝতে পারছি না কার উপর বিশ্বাস করবো আর কার উপর করবো না। পল বলে, দেখো তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে আমাদের হারিকে দেখানো হয় যে সিদ্ধার্থের এখানে একটা রুম নিয়েছে। এরপর সকালে হঠাৎ হারির চোখ খুলে যায় আর সে দৌড়ে আসে আদিতির সাথে কথা বলতে। সে আদিতির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আদিতি তাকে বলে, তুমি কে? হারি বলে, কেন তোমার মনে নেই আমি তোমার বয়ফ্রেন্ড, আর উনি ডক্টর সিদ্ধার্থ, উনি ডক্টর পল। এই কথা শুনে আদিতি অবাক হয়ে যায়। হারি তখন তার ফোন চেক করে আদিতিকে তাদের দুজনের ছবি দেখানোর জন্য, কিন্তু দেখা যায় পল আর সিদ্ধার্থ মিলে তার ফোন থেকে সব ছবি ডিলিট করে দিয়েছে। এটা দেখে হারি তাদের বলতে থাকে, তোমরা 1 নম্বরের ফ্রড, আমি এখনই আঙ্কেলকে ফোন করব। এই বলে সে যখন আদিতির বাবাকে ফোন করতে যাবে সে দেখে তার ফোনে কোনো নাম্বার নেই। এটা দেখে সে আরো রেগে যায়, আর তখন পল আদিতিকে বলে, ইনিও আমাদের রোগী। এটাতে তো হারি আরো রেগে যায় আর তাদের মাঝে ঝগড়া শুরু হতে থাকে। তারা তখন খুব কষ্ট করে হারিকে এই হোটেল থেকে বের করে দেয়। সিদ্ধার্থ বলে, এখন আমরা ওকে বের করে দিয়েছি, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও আদিতিকে এত সহজে ছাড়বে না, তাই এখানে আমাদের থাকাটা ঠিক হবে না। পল বলে, ঠিক আছে, কালকে সকাল হতে না হতেই আমরা আদিতিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এদিকে হারি আদিতির বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। তখন সে জানতে পারে আদিতির কিভাবে স্মৃতি হারিয়ে গেছে। একটু পরে আদিতির বাবা তাকে কল করে। হারি তখন তাকে সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে যে আদিতি দুজন অপরিচিত মানুষের সাথে আছে যারা সবসময় আদিতিকে চোখে চোখে রাখে। তারা নিজেদের মতলবের জন্যই আদিতিকে কাছে রেখেছে। এই কথা শুনে আদিতির বাবা অবাক হয়ে যায়। সে বলে, তুমি কোনোভাবে আদিতিকে নিয়ে অন্য কোথাও যাও, আমি এখনই ফ্লাইট বুক করে স্কটল্যান্ডে আসছি। এরপর হারি 4 জন লোককে ভাড়া করে আদিতিকে কিডন্যাপ করার জন্য, কিন্তু তারা তো তার ভাষাই বুঝতে পারে না, তারা ইংলিশও বুঝতো না, কিন্তু তবুও হারি কোনো না কোনো ভাবে তাদেরকে ঠিকই মানিয়ে নেয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। সে আগের থেকেই তার লোকজন নিয়ে আসে কিডন্যাপ করতে, কিন্তু আদিতির রুমে গিয়ে দেখে সেখানে তো শুধু বালিশ ছাড়া আর কিচ্ছু নেই। তবে এরপর যখন সে একটু বাইরে যায় তখনই সে আদিতিকে দেখতে পায়। হারি তখন তাকে বলে, তুমি আমার উপর বিশ্বাস করো, আমি তোমার বাবার সাথে তোমার কথা বলিয়ে দিতে পারি। এই বলে সে সামনের দিকে এগোচ্ছিল, তখনই পেছন থেকে তার একজন লোক এসে আদিতিকে অজ্ঞান করে ফেলে। তারা যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎই সিদ্ধার্থের ঘুম ভেঙে যায়। সে আদিতির পেছন পেছন যায়, তবে তার আগে হারির লোকেরা আদিতিকে নিয়ে চলে যায়। এটা দেখে সিদ্ধার্থ খুব ভয় পায়। এদিকে তারা সবাই মিলে আদিতিকে একটা হোটেল রুমে নিয়ে আসে। রুমের মহিলা জিজ্ঞেস করে, এই মেয়েটার কি হয়েছে? হারি জানায় সে আমার গার্লফ্রেন্ড। মহিলা তখন জিজ্ঞেস করে, তাহলে এরা 4 জন কেন মেয়েটাকে এভাবে ধরে রেখেছে? হারি বলে, আসলে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ট্রেডিশন। এরপরই আদিতিকে রুমে নেওয়ার সময় সেই মহিলা জিজ্ঞেস করতে থাকে, আপনাদের রুমের ডিপোজিট কখন দিবেন? তখন 4 জন বডিগার্ড মিলে বলতে থাকে, আঙ্কেল কালকে আসবে, তার থেকে নিয়ে নিবেন। এদিকে সিদ্ধার্থ আর পল সিসিটিভি ফুটেজে দেখে যে আদিতি কোথায় আছে, তাই তারা সাথে সাথে সেই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সকালে যখন আদিতির ঘুম ভাঙে তখন সে হারি আর সেই 4 জন বডিগার্ডকে চিনতে পারছিল না। সে তখন জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই সময় হারি আদিতির বাবাকে ভিডিও কল দেয় আর আদিতির সাথে কথা বলতে বলে। আদিতি তার বাবাকে জিজ্ঞেস করে, সে কোথায়? তার বাবা বলে, আমি এখনই স্কটল্যান্ডে আসছি, তোমার সাথে যে ছেলেটা আছে তার নাম হারি, সে তোমার বয়ফ্রেন্ড, তাই তুমি তার থেকে ভয় পেও না। এরপরই দেখা যায় সিদ্ধার্থ আর পল সেই হোটেলে চলে আসে। তখনই তারা দেখতে পায় হারি আর আদিতি নাস্তা করতে বসেছে। এই সুযোগে পল গিয়ে রুম সার্ভিসের কথা বলে হারির ফোনটা চুরি করে নিয়ে আসে। রুমে এসে হারি যখন আদিতির বাবার সাথে যোগাযোগ করবে তখন দেখে তার ফোন এখানে নেই। সে তখন হোটেলের ফোন দিয়ে তার ফোনে ফোন দেয় আর বলে, যেই হোক না কেন আমার ফোনটা আমাকে ফিরিয়ে দিন, এটা আমার খুব দরকার। তখনই ওপাশ থেকে সিদ্ধার্থ বলে, এটা আমি। হারি এই কথা শুনে বলে, ও তাহলে তুমিই সেই ফ্রড ডাক্তার, তাই তো? সিদ্ধার্থ বলে, দেখো আমি যখন তোমার সাথে আদিতিকে খুশি থাকতে দেখেছি আমি ভেবে নিয়েছিলাম তোমরা দুজন একসাথে খুশি থাকবে, আমি তোমাদের রাস্তায় আসবো না। কিন্তু যেই মুহূর্তে তুমি তাকে ধোকা দিয়েছ, সত্যি বলছি আমি ওই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম তোমাকে কখনো আদিতির ধারে কাছেও আসতে দিব না। হারি এই সব শুনে বলে, তুমি হয়তো আমার ফোন পেয়ে গেছো, কিন্তু কখনো তুমি আদিতিকে পাবে না। এই বলে খুব ভাব নিয়ে সে ফোন কেটে দেয়, কিন্তু দেখা যায় ফোন কাটার পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে দৌড়ে তখন আদিতির কাছে যায়। এরপর রাতের বেলা হারি আর তার লোকেরা আদিতির সামনে বসেছিল। হারি আদিতিকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ
তুমি আজকে রাতে ঘুমিও না। তুমি যদি আজকে রাতে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আমি তোমার বাবাকে ফোন দিয়ে তোমাকে শান্ত করতে পারবো না। কিন্তু আদিতি বলে, আমি চেষ্টা করব, তবে আমার তো খুব ঘুম পাচ্ছে। এই শুনে হারি একে একে গান শোনাতে থাকে, কিন্তু হারির গান আর গিটারের শব্দে আদিতির আরো বেশি ঘুম পাচ্ছিল। তাই এখন সে তার লোকেদের বলে, তোমরাও গান গাও। তারা এবার সবাই মিলে খুব বাজেভাবে গিটার বাজিয়ে গান গায়, যার কারণে হোটেলে থাকা সকল গেস্ট খুব বিরক্ত হয়ে যায়। তারা সবাই হারিদের নামে কমপ্লেন দেয়। তখন হোটেল ম্যানেজার এসে বলে, আপনারা যদি সুস্থভাবে থাকতে চান তাহলে প্লিজ এসব করবেন না, আর যদি এরকম করার ইচ্ছা থেকেই থাকে তাহলে দয়া করে এখান থেকে বেরিয়ে যান। এই কথা শুনে তাদের আর কিছুই করার থাকে না, তারা চুপচাপ সেখানে বসে থাকে। আর বারবার হারি আদিতিকে বলছিল, প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো না। আদিতি বলে, তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে হবে। তখনই সেখানে পল মুখোশ লাগিয়ে জুস আর কফি নিয়ে আসে। সবাই জুস খায় আর আদিতি কফি খায়। হারি বলছিল, এই জুসটা তো খুব ভালো খেতে। সাথে সে আদিতিকে বলছিল, প্লিজ ঘুমিয়ে পড়ো না। কিন্তু তখন দেখা যায় তারই হালকা হালকা ঘুম পাচ্ছিল। আসলে পল আর সিদ্ধার্থ জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। হারি যতক্ষণে এটা বুঝতে পারে ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। দেখা যায় তার লোকজন সব ঘুমিয়ে পড়েছে। সে তখন দৌড়াতে দৌড়াতে কোনো মতে বাইরে যায়, কিন্তু বাইরে গিয়েই সে মাটিতে পড়ে যায় আর সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আদিতি তখন সেখানে এসে সিদ্ধার্থ আর পলকে জিজ্ঞেস করে তারা তার বয়ফ্রেন্ডকে কি দেখেছে। তারা হারিকে দেখিয়ে দিলে আদিতি তাদের রিকোয়েস্ট করে যে তারা যেন তাকে বেডে শুইয়ে দেয়। এরপর রাতের বেলা সিদ্ধার্থ আর পল কথা বলে। সিদ্ধার্থ বলে, আমি ছোটবেলা থেকেই আদিতিকে পছন্দ করি, কিন্তু আমি এখন বুঝতে পারছি না এই সবকিছু যখন আদিতি জানবে সে কিভাবে রিয়াক্ট করবে। পল বলে, তুমি তাকে একবার বলে দেখো, হয়তো সেও তোমাকে পছন্দ করে। সিদ্ধার্থ বলে, ঠিক আছে, কালকে সকালেই সে যখন ঘুম থেকে উঠবে আমি সবকিছু তাকে বলে দিব। কিন্তু পরের দিন সকালে যখন আদিতির ঘুম ভাঙে সে আবারও সবকিছু ভুলে যায়। সে হারিকে আগের দিনের মতো আবারও জিজ্ঞেস করতে থাকে কে এসে। হারি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো বুঝতেই পারে না। তখনই সেখানে একটা হাঙ্গামা হয়ে যায়, যার কারণে পুলিশ সেখানে চলে আসে। আর এইসব ঝামেলার মাঝে হঠাৎ আদিতি একটা চেনা শব্দ শুনতে পায়। সে তখন সেই পিয়ানোর শব্দের পিছু পিছু যেতে থাকে। এরপর একটা ব্রিজে গিয়ে পৌঁছায়। দেখা যায় সামনে সিদ্ধার্থ আর পল দাঁড়িয়ে আছে। সে তখন দৌড়ে তাদের সামনে যায় আর তাদের জিজ্ঞেস করে, এই টিউন আমার মা লিখেছিল, তাহলে তোমরা কিভাবে বাজাচ্ছ? এটা তোমরা কিভাবে জানো? পল তাকে বলে, তোমার কি তোমার মিউজিক টিচার গীতার কথা মনে আছে? তার ছেলে সিদ্ধার্থের কথা মনে আছে? আদিতি তখন ধীরে ধীরে সবকিছু মনে করছিল। তার তখন আগের সব কথা মনে পড়তে থাকে। আর এভাবেই তার 1-2 বছর আগের স্মৃতিও ফিরে আসে, যে কিভাবে কি হয়েছিল সবকিছু তার মনে পড়ে যায়। এরপরে সে সিদ্ধার্থকে বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তোমার অর্ধেক জীবন তুমি মিথ্যা কথা বলেছো শুধু আমার জন্য, কিন্তু কেন? সিদ্ধার্থ তখন বলে, আমার মা বলেছিল আমরা যদি কাউকে কখনো সত্যিই কেয়ার করে থাকি তাহলে অবশ্যই তাদের ভালো খারাপ যে কোনো সময় তাদের পাশে থাকতে হবে। আর আমি সব সময় তোমাকে পছন্দ করতাম আদিতি। আমি যখন তোমার পছন্দের গান বাজিয়েছিলাম তখনই তোমার স্মৃতি ফিরে এসেছে। তার মানে তুমি মিউজিক সত্যিই ভালোবাসো। আর আজকে তো মিউজিক কম্পিটিশনও আছে। তুমি যখন এখানে চলেই এসেছো তাই তোমার উচিত তোমার স্বপ্ন পূরণ করা। আর আমি চাই তুমি এই কম্পিটিশনে জিতে যাও, তোমাকে জিততেই হবে। আদিতি তখন বলে, ঠিক আছে, আমিও রেডি আছি। এদিকে হারিকে আদিতির বাবা এক থাপ্পড় দিয়ে বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম আমার মেয়েকে সেফ রাখতে, কিন্তু তুমি তো সেটাও পারোনি। সেই সময় হোটেলের ম্যানেজার বলে, সরি স্যার, এটা আমাদের দোষ ছিল, আমরা তাকে গার্ড দিতে পারিনি, কিন্তু আমরা এখন পুলিশে কমপ্লেন করেছি, আশা করি আপনার মেয়েকে পেয়ে যাব। এদিকে আমাদের সিদ্ধার্থ আর আদিতিদের দেখানো হয় তারা কম্পিটিশনের ওইখানে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দিতে চায় না, কারণ অলরেডি কম্পিটিশন শুরু হয়ে গেছে। সিদ্ধার্থ তখন অনেক রিকোয়েস্ট করে যে তাদেরকে একটাবার ভেতরে যেতে দেওয়া হোক, এই কম্পিটিশনটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু গার্ড বলে, এখন আর তা সম্ভব না, আপনারা পরের বছর চেষ্টা করবেন, এবার আর হবে না, তাই দয়া করে আসুন। কিন্তু তারপরেও তো সিদ্ধার্থরা যাচ্ছিল না। তখন গার্ড বলে, দেখুন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব, তখন কিন্তু ব্যাপারটা আরো বেশি বাজে হয়ে যাবে, তাই সময় থাকতে এখান থেকে কেটে পড়ুন। তখনই আদিতি খেয়াল করে রাস্তার পাশে একটা মিউজিক ব্যান্ড দাঁড়িয়ে আছে। আদিতি এটা দেখে তাড়াতাড়ি সেখানে চলে যায় আর গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটা মহিলা তাকে গান গাইতে দেয় না, সে তাকে বাধা দিতে থাকে। সেই সময়ই সেই লোকটা চলে আসে যাকে গল্পের শুরুতেই আদিতি নিজের জুয়েলারি, ফোন সব দিয়ে এসেছিল, অর্থাৎ সেই ভিক্ষুক। হয়তো আদিতের এই টাকাগুলো দিয়েই সেই ভিক্ষুক আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে।
আর তাই সে আদিতির প্রতি চিরকৃতজ্ঞ। তো সে এসে ওই মহিলাটিকে বলে, মেয়েটিকে গান গাইতে দাও, এই মেয়েটা খুব ভালো। মহিলাও তখন আর কিচ্ছু বলতে পারে না। আদিতি তখন নিজের মতো গান গাইতে থাকে। তার কণ্ঠ এতটাই সুন্দর আর মধুর ছিল যে তার গানের আওয়াজ শুনে মানুষ আকৃষ্ট হতে থাকে। সবাই ধীরে ধীরে আদিতির সামনে এসে জড়ো হয়। সিদ্ধার্থ তখন আদিতির সাথে গিটার বাজাচ্ছিল। গান শেষে আদিতি অনেকটাই ইমোশনাল হয়ে যায় আর সিদ্ধার্থের দিকেই তাকিয়ে থাকে। তবে কি সেও তাকে ভালোবাসে, তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে হোটেলে এখনো সবাই আদিতিকেই খুঁজছিল। হঠাৎ তারা টিভিতে নিউজ শুনতে পায় যে অন্য দেশের একটি মেয়ে স্কটল্যান্ডের মিউজিক ট্যালেন্ট শোতে এসে গান গেয়ে নিজের জায়গা বানিয়ে নিয়েছে। অর্থাৎ শেষমেশ সে কম্পিটিশনে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিল। যাক, এরপরই দেখা যায় সেখানে পল চলে আসে। পল আদিতির বাবার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তাকে দেখেই হারি আদিতির বাবাকে বলতে থাকে, আঙ্কেল, ইনিই হলেন সেই ফ্রড ডাক্তার যে আপনার মেয়েকে এতদিন কিডন্যাপ করে রেখেছিল। পল বলে, দেখো, আমি তোমার সাথে কথা বলতে আসিনি, আমি আদিতির বাবার সাথে কথা বলতে এসেছি। আদিতির বাবা তখন পলকে বলে, দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফেরত দিন, আপনি যা চাইবেন আমি তাই করব। পল তখন বলে, আপনি আমার সাথে আসুন। এরপরই আমাদের আদিতি আর সিদ্ধার্থকে দেখানো হয়। আদিতি সিদ্ধার্থকে বলছিল, আমার এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, আমি স্কটল্যান্ডের এই কম্পিটিশন জিতে গেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে এই সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে না বলেই আমার জীবনে অনেক পরিবর্তন এনেছো। তবে সেই সবকিছু শুধু আমার ভালোর জন্য। তবে আমার একটা ভয় হচ্ছে, আমি যখন কালকে সকালে ঘুম থেকে উঠবো আমি তো সবকিছু ভুলে যাব, তাই না? সিদ্ধার্থ তখন চুপ করে থাকে। তখন আদিতি সিদ্ধার্থকে বলে, তোমার ফোন দাও। এরপর সে সিদ্ধার্থের থেকে তার ফোনটা নিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে, যে কিভাবে তার সাথে এখানে কি হয়েছে, হারি তাকে কিভাবে চিট করেছে। এরপর তার মেমোরি লস হয়েছিল আর সিদ্ধার্থই তাকে বাঁচিয়েছিল আর তার ট্রিটমেন্টও করেছে। তাছাড়া সিদ্ধার্থ তাকে অনেক ভালোবাসে। এরপর সে নিজেকে বলে, যখন তুমি আবার সকালে উঠবে সিদ্ধার্থকে অবশ্যই আই লাভ ইউ বলবে, কারণ তুমিও তাকে অনেক ভালোবাসো। এই সব কিছু রেকর্ড করার পর আদিতি দেখে এখানে তার বাবা এসেছে। সে তখন তার বাবার কাছে যায়, কিন্তু তখনই হারি এসে সিদ্ধার্থকে মারতে থাকে। সিদ্ধার্থ চুপচাপ মার খেয়ে যাচ্ছিল, সে কিছুই বলছিল না। কিন্তু আদিতি এটা দেখে আর সহ্য করতে পারে না, তার খুব খারাপ লাগে। তাই সে সোজা চলে আসে সিদ্ধার্থকে বাঁচাতে। কিন্তু এখানে হাতাহাতির মাঝখানে ভুল করে আদিতি পাহাড় থেকে পড়ে যায়। তবে ভাগ্য ভালো, সে নিচে পড়ে না, কোনো মতে একটা গাছে গিয়ে আটকায়। আর এই দৃশ্য দেখে তো তারা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সবাই উপর থেকে আদিতিকে ডাকছিল। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। একটু পরই আমাদের দেখানো হয় হসপিটালে আদিতির জ্ঞান ফিরে আসে। দেখা যায় আদিতির ততক্ষণ পর্যন্ত সব স্মৃতি মনে আছে যখন সে পাহাড় থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করতে চেয়েছিল। মানে তার এইটা মনে আছে হারি তাকে ধোকা দিয়েছিল, কিন্তু সিদ্ধার্থের কথা কিছুই তার মনে নেই। সিদ্ধার্থ যে এতদিন তার পাশে ছিল, তাকে ভালো রাখার চেষ্টা করে গিয়েছে সে এতদিন, এই সব কিছু সে ভুলে গেছে। তখন দেখা যায় তার বাবা তাকে সব সত্যি বলে। আর এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় যখন আদিতি পড়ে গিয়েছিল সবাই তো খুব ঘাবড়ে যায় যে না জানি এবার আদিতির কি হবে। কেউ বুঝতে পারছিল না তারা কি করবে, কিভাবে আদিতিকে বাঁচাবে। কিন্তু সেই সময় সিদ্ধার্থ একটা রশি নিয়ে আসে। সে আর কোনো কিছু চিন্তা না করে সাথে সাথে নিজে ঝাঁপ দেয়, কারণ তার কাছে তার জীবনের থেকেও আদিতির জীবন সবার আগে। আদিতির জন্য সে সবসময় যে কোনো কিছু করতে পারে। তো এরপরই অনেক কষ্টে নিজের জীবনের বাজি রেখে সে সেই রশি দিয়ে ধীরে ধীরে আদিতিকে বেঁধে দেয়। তখন সবাই মিলে টেনে আদিতিকে উপরে ওঠায়। তবে সিদ্ধার্থ আর উঠতে পারে না, সে তো অন্য একটা গাছের সাথে ঝুলে থাকে। কেউ তো তার দিকে খেয়ালও করে না। সবাই আদিতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কারো খেয়াল না থাকলেও পলের ঠিকই খেয়াল থাকে। সে চলে আসে সিদ্ধার্থকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সিদ্ধার্থের ধরে থাকা সেই গাছটা ভেঙে সে নিচে পড়ে যায়। এতে পল অনেক কষ্ট পায়। বর্তমানে আদিতি এই সবকিছু শুনে তার খুব খারাপ লাগে যে তার জন্য সিদ্ধার্থ এত কিছু স্যাক্রিফাইস করলো। তো এবার সে সিদ্ধার্থকে একটু দেখতে চায়, কিন্তু সে যখন সিদ্ধার্থের কাছে যায় সে দেখে তার অবস্থা খুবই খারাপ। আদিতের পর একটা জায়গায় বসে, তখন সে দেখতে পায় সেখানে সিদ্ধার্থের অনেক জিনিসপত্র ছিল। সে তখন সিদ্ধার্থের সেই ফোনটা দেখে যেখানে তার ভিডিওটা করা ছিল। আদিতি তখন সেই ভিডিওটা দেখে খুব ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে সিদ্ধার্থ তার জন্য কি কি করেছে আর কিভাবে সে সিদ্ধার্থকে ভালোবেসে ফেলেছে। তখনই ডাক্তার বলে সিদ্ধার্থের জ্ঞান ফিরে এসেছে। এ কথা শুনেই তো আদিতি আর এক মুহূর্ত দেরি করে না, সে সাথে সাথে তার সাথে দেখা করতে যায়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। সিদ্ধার্থ তখন আদিতিকে দেখে বলে, তুমি কে আর আমি এখানে কি করছি? তখন পল এসে সবাইকে জানায়
সিদ্ধার্থের মেমোরি লস হয়ে গেছে। এই কথা শুনে আদিতি এবার সিদ্ধান্ত নেয় যেভাবে সিদ্ধার্থ তার খেয়াল রেখেছে ঠিক সেভাবেই আজকে থেকে সে সিদ্ধার্থের খেয়াল রাখবে। আদিতি তখন সিদ্ধার্থকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড, আমরা দুজন একসাথে খুব খুশি থাকতাম, কিন্তু তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার কারণে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছ। তবে কোনো সমস্যা নেই, এখন থেকে আমরা নতুন নতুন স্মৃতি বানাবো আর একসাথে অনেক ভালো থাকবো। আর এই সুন্দর মুহূর্তের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। সিদ্ধার্থ আর আদিতির এই অন্যরকম ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।